মিরপুরের ধানক্ষেত না হইলেই বাংলাদেশ যে মুখ থুবড়ে পড়ে প্রমাণ পাইছেন। লিটন টস করার সময় বলছিল 150 হইলেই মোটামুটি ঠিক আছে, ভালো স্কোর। এরা যে উইকেট বোঝে না, টের পাইছেন। তাসকিনের বোলিং কেমন লাগছে আপনার কাছে? তানজিদ তামিমের 89 রান, ওইটারে পাওয়ার হিটিং বলবেন নাকি আকিম আগস্তর ব্যাটিংকে পাওয়ার হিটিং বলবেন? কোনটা আপনার কাছে পাওয়ার হিটিং? জাকের আলী ভাই, ওরে 8 নম্বরে কেন নামাইলেন আপনারা? ও কি বোলার? ওরে কতদিন লুকায় রাখবেন, কোলে নিয়ে রাখবেন? জাকের আলী এবং তার কোচ, এদের নিয়ে একটা ভিডিও আলাদা আলোচনা, এই ভিডিওটা পাবলিশ হওয়ার ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক পরে আমি পাবলিশ করব। কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-20 ম্যাচটার দুই দলের ব্যাটিংয়ের 11 থেকে 15 ওভার যদি আপনি খেয়াল করেন, পুরো ম্যাচের ছবি আপনার কাছে একদম পানির মতো স্পষ্ট, স্বচ্ছ হয়ে যাবে। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। কোন জায়গাটা আপনি খেয়াল করেন ঠান্ডা মাথায়, যখন 11তম ওভার শেষ হলো, ওয়েস্ট ইন্ডিজের রান তখন 82, এবং ওই সিচুয়েশন থেকে পরবর্তী 4 ওভার ওয়েস্ট ইন্ডিজ 63 রান তুলেছে। এর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট ওভারটা ছিল রিশাদের ওভার, যেখানে আকিম আগস্তর লাইফ পেলেন, তানজিম সাকিব ইজি ক্যাচ মিস করলেন। ওই ওভারে 3-6 সহ 11 রান হইল। ম্যাচটা না ওই যে 12, 13, 14, 15, এই যে 4 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 61 রান তুলছে। নাসুমের ওভারে কত? 11, তাসকিনের ওভারে কত? 15, রিশাদের ওভারে 21। ওইখানে ম্যাচ শেষ হয়ে গেছে। বাংলাদেশের ইনিংসে আসেন, বাংলাদেশ 12 ওভার শেষে রান ছিল 90, 10 ওভারে 67। পরের 2 ওভারে বাংলাদেশ 23 রান করছে, 11 এবং 12, 11তম ওভারে 11, 12তম ওভারে 12 রান করছে বাংলাদেশ। দারুণ একটা প্ল্যাটফর্ম ছিল। কিন্তু ইন্টারেস্টিংলি 13 এবং 14 এই 2 ওভারে বাংলাদেশের রান তুলছে বোধহয় 9। তখন ওই 2 ওভারে যে স্পেশাল ক্রিয়েট হয়েছে, ওই 2 ওভারের স্প্যানে আনফর্চুনেটলি তার পরের সময়টুকু বাংলাদেশ শুধু স্ট্রাগলই করছে। বাংলাদেশ চলতি বছরের শেষ 5 ওভারে গড়ে 8-এর বেশি ইকোনমিতে রান তুলতে পারে নাই, অর্থাৎ গড়ে শেষ 5 ওভারে বাংলাদেশ 40-এর বেশি রান তুলতে পারে নাই। এই ম্যাচেও আনফর্চুনেটলি বাংলাদেশ শেষ 7 উইকেট হারাইছে 42 রান। এবং এই যে রিশাদকে 5 নম্বরে নামাই দিলেন, অন্য ম্যাচে এর আগে একটা সিচুয়েশন ছিল, তখন হয়তো ঠিক ছিল, কিন্তু এখন আপনার 32 বল বাকি আছে, আপনার 2জন স্পেশালিস্ট ব্যাটসম্যান বাইরে আছেন, যাদের 2জনকে আপনারা ফিনিশার বা অন্তত একজনকে ডেফিনেটলি ফিনিশার রোলে খেলাচ্ছেন। তাদের বাদ দিয়ে আপনি কেন রিশাদকে পাঠাবেন ওখানে? তারপরে সোহানের পরও তো পাঠাইতে পারতেন জাকেরকে, না নাসুম। অর্থাৎ রিশাদ নাসুম 2জনের ওপর যতটুকু ভরসা, জাকেরের ওপর টিম ম্যানেজমেন্টের বা ক্যাপ্টেনের ওই ভরসাটুকুও নাই যে ও পারবে কিছু। তাহলে ওর টিমে নিছেন কেন? কোন কারণে? ও কি বোলার? এক্সট্রা উইকেট কিপারের দরকার ছিল? সেটাও তো না, লিটন তো আছে, সোহান তো ছিল। এই যে গুবলেটটা পাকাইছে, এই গুবলেটটা থেকে কিন্তু এরা উঠতে পারতেছে না, একদম জগা খিচুড়ি বানাই ফেলছে সব কিছু। ভাই যাতা অবস্থা, এই যাতা অবস্থা থেকে বের করতে হলে ড্রেসিং রুম থেকে এই যে ঘোট পাকানো লোকজন আছে এদেরকে সরাইতে হবে, নইলে কোনো ওয়ে নাই। তানজিদ তামিমের ব্যাটিং আমি ব্রিলিয়ান্ট বলতে পারছি না, আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। কেন বলতে পারছি না জানেন? এই যে আকিম আগস্ত নামে একটা ইয়াং প্লেয়ার 50 করেন 200 স্ট্রাইক রেটে, আর আমাদের প্লেয়াররা 89 করেন 150-এর কাছাকাছি স্ট্রাইক রেটে। খুব সিগনিফিকেন্টলি তানজিদ তামিম যে কয়টা বল খেলছেন, ওই কয়টা বল ওয়েস্ট ইন্ডিয়ার টপ অর্ডারের যে কোনো ব্যাটসম্যান খেললে আই গেস 100-র ওপরে রান করতো। তানজিদ তামিম এবং তার দলের বাংলাদেশের টোটাল 151 রানের অলমোস্ট 59% রান নিজেই করছে সে, এবং সাইফ হাসানের রান বাদ দিলে, এক্সট্রা বাদ দিলে বাকি 9 জন মিলে করছে 34। ওই হিসেবে তানজিদ তামিম দুর্দান্ত ইনিংস খেলছে, মানে আউটস্ট্যান্ডিং। এই বছরে বাংলাদেশের টপ রান স্কোরার, এই সবচেয়ে বেশি এক বছরে 50 করছে 7টা, সবচেয়ে বেশি ছক্কা 4। দিজ আর আউটস্ট্যান্ডিং ফ্যাক্টস। কিন্তু আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে হিসেব করেন, বড় করে হিসেব করেন, অনেক দূরে তাকান, আপনার নজর যদি উঁচু হয়, আপনি যদি বিরাট কিছু চিন্তা ভাবনা করার সাহস দেখান, তাহলে তানজিদ তামিমের ইনিংসটা বাংলাদেশের কনটেক্সটে ইটস এ গুড ইনিংস, ওকে টাইপ ইনিংস, ভালো ইনিংস। গ্রেট ইনিংস বলা যাবে না। কেন বলা যাবে না? ওই যে আকিম আগস্ত একটা ইয়াং প্লেয়ার দেখিয়ে দিল পাওয়ার হিটিং কি।
একটা লাইফ পেয়ে কীভাবে গেম 3 ওভারের মধ্যে শেষ করে দিতে হয় দেখাই দিল। আমাদের প্লেয়াররা পারে, 10 বছর খেলেও পারে না। লাস্টলি শেষ করবো লিটন দাসের কথা দিয়ে। এই বছর লিটন দাস কয়টা T20 খেলছে মনে করতে পারেন? তার ইম্প্যাক্ট ইনিংসগুলো কার কার সাথে জাস্ট ছোট করে বলে দিচ্ছি। নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, সংযুক্ত হংকং, বড় টিমের সাথে লিটন দাস বরাবরই ফ্লপ। এবং আপনি যদি বড় টিমের সঙ্গে হিসাব করেন, লিটনের এভারেজ 20-এর কম, স্ট্রাইক রেট 110-15। এবং এটা আমি এর আগেও বলেছি, আমাদের এই লিটনকে মেনেই চলতে হবে যে লিটন 10 ম্যাচ পর একটা দারুণ ইনিংস খেলবেন, আমরা সেটার স্তুতি করব, প্রশংসায় ভাসাবো, এবং আলটিমেটলি সেটা সেই টাইপেরই ইনিংস থাকবে, প্রশংসায় ভাসানোর মতোই। কিন্তু বাকি সময় লিটন আসবেন, যাবেন, মিডিয়াতে আজে বাজে কথা বলবেন, নিজের টিমমেটকে অপমান করবেন, অনেক কিছু করবেন। আমরা মোনালিসা বলবো, লিওনার্দো দা ভিঞ্চি বলবো, আর অনেক কিছু বলবো। কিন্তু লিটন, যে লিটন 10 বছর আগে দেখেছেন ওই লিটনই থাকবেন। বাংলাদেশেও 10 বছর আগে যা দেখেছেন ওই বাংলাদেশই তো আছে। সো লিটনটা কেন বদলাবেন? লিটনটা বদলাইলেই তো বাংলাদেশ বদলাইতো। লিটনটা বদলাননি, বাংলাদেশও বদলায় নাই, যা চলছিল সেভাবেই চলছে, এবং আগামীতেও মোস্ট লাইকলি এভাবেই চলবে।